আসসালামু আলাইকুম। দর্শক বন্ধুরা, আজকে আমরা আছি কেমন বাংলাদেশ চাই আমরার ১৭তম পর্বে। আজকে আমাদের বিষয় হচ্ছে তারুণ্যের রাষ্ট্রচিন্তা এবং সমসাময়িক বাংলাদেশ। আজকে এটির একটি এই বিষয়টির এটি একটি সিরিজ পর্ব। আজকে এটির ২য় খণ্ড। আজকে আমাদের সাথে অতিথি আছেন ২ জন। আসফারুল আলম, উনি একজন শিল্পী। যুক্তরাজ্য থেকে আমাদের সাথে সংযুক্ত হয়েছেন। আমাদের সাথে আছেন মোহাম্মদ সাইফুদ্দিন রাশেদ। উনি পোল্যান্ড থেকে আমাদের সাথে সংযুক্ত হয়েছেন। উনি পেশায় ব্যবসায়ী। ধন্যবাদ আপনাদের ২ জনকে আমার কেমন বাংলাদেশ চাই আমরা অনুষ্ঠানে সময় দেওয়ার জন্য। আপনাদের ২ জনের অনেক শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা। আপনাকেও শুভেচ্ছা, কৃতজ্ঞতা। ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ আমি ও শুভেচ্ছা এই উদ্যোগ গ্রহণ করার জন্য। জি। আপনারা দুজনেই তরুণ। আমি ১ম এ যদি শুরু করি জনাব আ আসফারুল আলম এর কাছ থেকে যদি। আসফারুল আলম, আপনি অ্যা যদি ধরি আমি জুলাই ২৪ ২০২৪ এর যে আন্দোলন, সেটাতে আমি আসলে আপনি একজন চিত্রশিল্পী। আপনার শিল্পের মাধ্যমে আপনার যে এটার আন্দোলনের যে আ বিভিন্ন প্রতিবাদ আপনি যে ফুটিয়ে তুলেছেন, আ আমি নিজে অনেক কিছু শেয়ার করেছি। অনেক মানুষ আপনার এগুলি শেয়ার করেছে। এখনো আমার চোখে সেগুলি জ্বলজ্বল করে ভাসে। সবসময় আমি দেখেছি আপনি প্রতিবাদী আপনার ভাষা আপনি সোশ্যাল মিডিয়াতে এখনো বলে যাচ্ছেন। আমি আপনাকে ১ম এই জানতে চাবো একটা যে জিনিস, এ জুলাই ২৪ এর জুলাইয়ের পরে এ আপনি বাংলাদেশটাকে কেমন দেখেন? ধন্যবাদ ফয়সাল উদ্দিন স্নিগ্ধ ভাই আপনাকে। আম ওম আমাদের এই প্রোগ্রামটা বিভিন্ন দেশের যা প্রবাসী ভাই-বোন এবং দেশে যারা দেখছেন সবাইকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। তো এই বিজয়ের মাসে আমি আম সবাইকে বাংলাদেশের আ আপামর যে জনতা তাদের সকলের পক্ষ থেকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। এবং ২৪ এর যে জুলাই আন্দোলন সেখানে আমি সক্রিয় ছিলাম এবং আমি এতে আ যোগ আম প্রত্যক্ষভাবে আমি যোগদান করতে পারি নাই। কারণ আমি বিদেশে ছিলাম। তারপরে আমার যতটুকু শক্তি সামর্থ্য ছিল তা দিয়ে আমি আমার প্রতিবাদ জারি রেখেছি। আমি সবসময় চেষ্টা করেছি বাংলাদেশের পক্ষে কথা বলতে। তো ২৪ এর যে জুলাই সেটা এখনো শেষ হয়ে যায় নাই। আমার মতে সেটা এখনো চলমান। তো ২৪ এর পর থেকে আমি বাংলাদেশটাকে যেভাবে দেখি একটা আ নতুন ভূমিষ্ঠ হওয়া শিশুর মতো, যেটা আ ধুকে আ এ একটা একটা এমন একটা পর্যায়ে চলে আসছিল যে হয়তো আ আর কিছু ছিল না তার কঙ্কালসার দেহের মধ্যে। তো আমার কাছে মনে হয় যে বাংলাদেশটাকে নতুন করে আমরা আবার আ বিনির্মাণ করব আমরা যারা তরুণরা আছি। এবং অবশ্যই আমাদেরকে পথ দেখাবেন আমাদের অগ্রজ যারা আ প্রবীণ নেতারা আছেন, তারা অবশ্যই পথ দেখাবেন। তো সেদিক থেকে আমি আশা করি আমাদের আ নতুন বাংলাদেশ বিনির্মাণের পথে আমরা অনেকটা এগিয়ে যাচ্ছি। আসন্ন নির্বাচন আসছে সামনে। তো আমি আশা করব সেই নির্বাচন সুষ্ঠু হবে এবং হচ্ছে একটা আ স শক্তিশালী নির্বাচিত সরকারের হাত ধরে আমরা পরবর্তী জয়গান নিশ্চিত করতে পারব। ধন্যবাদ আসফারুল আলম। আমি যদি এ এ এ মানে সেম জিনিসটাই যদি আমি জনাব রাশেদের থেকে যদি শুনতে চাই আরকি। আপনিও আসলে মানে সবসময় আপনার প্রতিবাদী কণ্ঠস্বর ছিল। আমরা দেখেছি, শুনেছি। অ্যা আপনি কিভাবে দেখেন আসলে ২৪ এর গণঅভ্যুত্থানের পরে যে বৈষম্যহীন সমাজ আমরা চেয়েছিলাম, রাষ্ট্র বিনির্মাণ যাই বলছি আসলে বর্তমান তার অবস্থাটা কি? প্রথমে জানাই সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং শহীদ ওসমান হাদি, ওনার আত্মার মাগফিরাত কামনা করি এবং ওনার হত্যার বিচারের দাবি আমি জানাই। হ্যাঁ, ২৪ এর সময় ২৪ বলতে না, আমি আসলে সবসময় সবসময় এ বুঝতাম এবং উপলব্ধি করতাম আমরা স্বাধীনতা জিনিসটা আমরা ফিল করি নাই।
24-এর পরে আমরা ইনশাল্লাহ নতুনভাবে আবার আমরা বাক স্বাধীনতা পেয়েছি। বলতে গেলে আমরা স্বাধীনতাই পেয়েছি সত্যি বলতে। কারণ 24-এর আগে আমরা দেখেছি মানে কেউ যদি কোনো নিজের দাবি, নিজের কোনো কিছু মানে আপনার অর্জন করতে চাইতো না, তখন তাকে হয়তো যে কোনো উপায়ে, সেটা হোক হুমকি দিয়ে, সেটা হোক এ গুম করে, মানে যেভাবে হোক আমরা স্বাধীন ছিলাম না। বাংলাদেশ, হ্যাঁ, মানচিত্রে হয়তো আমরা স্বাধীন ছিলাম, এটা সত্যি কথা। আমরা আমরা এই ফ্যাসিস্টকে আমরা মানে সবাই ঐক্যবদ্ধ হয়ে আমরা ভুল করেছি। হ্যাঁ, এখন আমাদের চিন্তা হচ্ছে সামনে বাংলাদেশে আমরা কিভাবে এগিয়ে নিয়ে যাব এই নতুন বাংলাদেশকে। এখন আমরা চাই সামনে একটা নির্বাচন আসতেছে, এখন তরুণ হিসেবে আমরা চাই দেশের জন্য, দেশের মানুষের জন্য চিন্তা করবে, মানুষের চাহিদাকে মূল্য দিবে, দেশের উন্নয়নের জন্য চিন্তা করবে ঐক্যবদ্ধ হয়ে। ঐক্যবদ্ধ ছাড়া কখনোই দেশের উন্নয়ন সম্ভব না। জি, তো জি, আশা করি সকল রাজনৈতিক দলের কাছে বা রাজনীতিবিদদের কাছে যেন সবাই ঐক্যবদ্ধ হয়ে দেশটাকে এগিয়ে নিয়ে যায়, জি, সেই আশায় জি। আ ও ওকে, জনাব রাশেদ, আমি ঐক্যবদ্ধ প্রশ্নে আমরা একটু পরে আসবো ইনশাল্লাহ। আমি যেটা জানতে চাচ্ছিলাম, আপনি মানে ডিফারেন্সটা কি দেখেন আসলে, মানে যেই প্রসেসে আমরা হ্যাঁ তো হ্যাঁ একটা হ্যাঁ, ডিফারেন্সটা বৈষম্যহীনতার যে অবশ্যই। ইয়েটা ছিল, মানে আপনি কি দেখেন, গ্র্যাজুয়ালি দেখেন যে এটার, হ্যাঁ, এটার ডেভেলপমেন্ট হচ্ছে, সামনের দিকে যাচ্ছে, অবশ্যই না হচ্ছে, আমরা পিছনের দিকে অবশ্যই চলে যাচ্ছি, না আমরা একটা না, ম্যাসাকারের ভিতরে চলে অবশ্যই। যাচ্ছি? হ্যাঁ, আমরা অবশ্যই, আমি আমি মনে করি লিস্ট আপনি দেখেন, আপনি এই যে 24-এর পরে কতগুলো মানে আন্দোলন হলো। হ্যাঁ, জি, অনেকেই বলতে পারে যে সেটা দেশকে অস্থিতিশীল করার জন্য বা একটা বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য। জি, ওকে, কিন্তু আমরা, এটা হচ্ছে স্বাধীনতা। জি, আপনার চাহিদাটা সরকারের কাছে বলা, মানুষের কাছে বলা, আগে আমরা বলতে পারতাম না। জি, বলতে গেলে আপনি 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 আপনার পরিবার নিয়ে আপনি আপনার সব জায়গায় আপনি একটা বাধার সম্মুখীন হতেন। এখন সেটা না। জি, জি, বলতে জি। এটাই আমরা, এই জিনিসটা বলতে চাচ্ছি জি, যে আমরা স্বাধীনতা পাইছি, বাক স্বাধীনতা পাইছি, আর জি, কিছু বলতে পারতেছে, জি, সেটাই। ইনশাআল্লাহ বুঝতে পেরেছি আপনি যে আচ্ছা, জনাব সামি, আমি যদি আপনাকে জিজ্ঞেস করি, আ আপনার চোখের সামনের রাষ্ট্রটা আপনি কেমন দেখেন বা কেমন দেখতে চান বাংলাদেশ? মানে এজ এ রাষ্ট্র হিসাবে আমি যদি বলি, সরকার বাদই দিলাম, যে সরকার আসবে সেটা তো অন্য হিসাব। কিন্তু এজ এ রাষ্ট্র হিসাবে বাংলাদেশের কিভাবে অ্যাক্ট করা উচিত বা কিভাবে হওয়া উচিত আপনার আপনার মতে যদি আমি বলি? ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। আমি এখনো মনে করি বাংলাদেশের আরো অনেকটা পথ যাওয়া বাকি। যেই জি, বাংলাদেশের স্বপ্ন আমরা দেখি, সেটা পাইতে আমাদের আরো অনেক কাঠখড় পোড়াইতে হবে। এই কথা বলার ১ম কারণ হচ্ছে আমাদের শহীদ ওসমান হাদিকে যেভাবে আ assassinate করা হইলো, জি, সেটা যেই আ যে এজেন্সির করা, কারা করেছে এটা বাংলাদেশের, আ আমি মনে করি যে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ জানে যে এটা কারা করেছে। জি, কিন্তু আ এরকম একটা আ প্রোগ্রেসিভ একটা নেতাকে এভাবে খুন করে ফেলা, এটা কোনো সাধারণ কথা নয়। তো সেদিক থেকে জি, আমি মনে করি যে বাংলাদেশের যেই অগ্রযাত্রা, সেটা আ মানে আমরা যেই জিনিসটা চোখে দেখতে চাই, সেটা পেতে হলে আমাদের আরো অনেক পথ পাড়ি দিতে হবে। সেটা এখনই চোখের সামনে ভেসে উঠছে না। যেটা ২৪-এর ৫ আগস্টের পরে আমরা ভাবতাম যে হয়তো কালকে থেকে আমরা নতুন একটা কিছু শুরু আমরা দেখতে পাবো। নতুন মানুষগুলো সব নতুনভাবে জেগে উঠবে। মানুষ সব নতুনভাবে হাসবে। কিন্তু আমি দেখলাম যে আ ফ্যাসিস্টদের যেই শক্তিটা, তারা এখনো সমাজের রন্ধ্রে, রন্ধ্রে আছে। তো আমাদের ১ম ভুলটাই ছিল, আমি মনে করি, আমার ব্যক্তিগতভাবে আমি মনে করি আমার ১ম জি, জি, ভুলটাই ছিল বিপ্লবী সরকার গঠন না করা
এবং জি, পরবর্তীতে এরই ধারাবাহিকতায় আমরা দেখেছি যে আহ, ক্ষমতার যে মোহ সেটা জি, এখনো বিভিন্ন রাজনৈতিক দলগুলা মনে করে যে ক্ষমতায় গেলেই চলবে, বাকিটা হচ্ছে দেখে নেওয়া যাবে, কোনো সমস্যা নাই, এবং হচ্ছে ওই আগের ধারাতেই চলবে, আগের মানে যেই মধুটা ছিল ক্ষমতায়, সবাই জি, হচ্ছে ওইটার প্রতি এখনো আকৃষ্ট। তো ওই জন্য জি, হচ্ছে ওই আহ, হাদির মধ্যে আমরা যে জিনিসটা দেখতে পাই একেবারে জনতার ভাষা যেটা, জি, এবং আমরা তার চোখে যদি আমি দেখি যে প্রত্যেকটা দলের প্রত্যেকটা মানুষের প্রতি তার যে দৃষ্টিভঙ্গি সেটা সেই ভারসাম্য আর কোনো নেতৃত্বের মধ্যে আমরা দেখতে পাই নাই। তো জি, সেদিক থেকে হাদি ছিল আমাদের আহ, জনতার একটা কণ্ঠ যেটাকে রুদ্ধ করা হয়েছে, এবং এই জি, রুদ্ধ করার পিছনে আমি মনে করি যে এখনো বিশাল একটা শক্তি এখনো খুব অ্যাক্টিভ। তো এই এই ভয়টা যে আমাদের মধ্যে এখনো ঢুকানো হয়েছে যে মানে এখনো তুমি কিছু বলতে গেলে তোমাকে এভাবে শেষ করে দেওয়া যেতে পারে বা দেওয়া হবে। তো সেদিক থেকে আমার মনে হয় যে বাংলাদেশে এখনো আরো অনেকটা পথ যাওয়া বাকি। আমরা যেই দেশটার স্বপ্ন দেখি সেটার নাগাল পেতে আমাদের আরো আরো অনেকটা দূর একতাবদ্ধভাবে এগিয়ে যেতে হবে। তো আমি আমার দৃষ্টিভঙ্গিতে এখনকার সিচুয়েশন এই পর্যায়ে আমি দেখছি। জি। আহ, আগামীর বাংলাদেশে আসলে রাষ্ট্র হিসেবে আর কি কি দায়িত্ব পালন করা উচিত আপনি মনে করেন, যদি রাষ্ট্রযন্ত্র মানে গুলি এভাবে মানে কিভাবে কাজ করলে লিস্ট আপনার কাঙ্ক্ষিত একটা রাষ্ট্রে পরিণত হইতে পারে বলে আপনি মনে করেন? আচ্ছা, প্রথমতে আমি যেটা মনে করি আমাদের হচ্ছে আহ, একটা উম মাথা দরকার, একজন জি, লিডার দরকার, যে হচ্ছে জি, প্রত্যেকটা মানুষের আহ ভোকালটা অনুভব করবে, বুঝবে সে কি বলতে চায়, সে কি জি, চায়, একটা রাষ্ট্র কিভাবে চলবে সেটার আহ প্রাথমিক প্রয়োজনীয়তা হচ্ছে এরকম একটা লিডার। সেই লিডার জি, যখন আহ তার সততা এবং তার দৃঢ়তা প্রদর্শন করতে সক্ষম হবে, তখন আমি মনে করি যে সরকারি প্রত্যেকটা সেক্টর তাদের নিয়ম নীতি এগুলো মেনে চলবে। তাতে করে যে সরকারি প্রতিষ্ঠানগুলো ক্ষমতা আমি মনে করি আরেকটু বাড়ানো উচিত, এবং সেটা কঠোরভাবে নিয়ন্ত্রণ করা উচিত। আমরা দেখেছি যে এই বিসিএস দিয়ে একটা মানে সরকারি চাকরিতে যারা ঢুকতেছে, ঢুকার আগে জি, তাদের মানে একটা রকম প্যাটার্ন থাকে, প্রচন্ড পরিশ্রমী, প্রচন্ড সৎ থাকে তরুণগুলা। সেই তরুণগুলা একটা সিস্টেমের মধ্যে যাওয়ার পর তারাই আবার দুর্নীতি করছে বা জি, জড়িয়ে পড়তেছে। তো আমার মনে হয় জি, যে এই সিস্টেমটা পুরাটাই নিয়ন্ত্রণ করার জন্য প্রথমত একটা লিডার প্রয়োজন। তারপরে হচ্ছে জি, এই যে এই সিস্টেম গুলাকে নিয়ন্ত্রণে আনা প্রয়োজন। আর এর মাধ্যমে আমি মনে করি যে একটার পর একটা নতুন কৌশল, আহ দেশ বিনির্মাণের নতুন নতুন কৌশল যে তরুণরা উদ্ভাবন করতে পারে, আহ উদ্যোক্তার আহ, উদ্যোগী হইতে পারে, এই জিনিসগুলাতে আহ কি বলে যথেষ্ট সহযোগিতা প্রদান করা, প্লাস হচ্ছে আমাদের বৈশ্বিক যে অবস্থান সেটা সুদৃঢ় করা, এগুলো করার মাধ্যমে আমি মনে করি যে আহ, পরবর্তী বাংলাদেশে এই পরবর্তী বাংলাদেশের সরকারের কাছে আমাদের এই আহ, কি বলে এটা, রাষ্ট্রকে আহ, সামনের দিকে আপনার কাঙ্ক্ষিত রাষ্ট্র জি, আহ, এটা আমার যে কাঙ্ক্ষিত পৌঁছার রাষ্ট্র। জন্য সেটা, জি, পৌঁছানোর জন্য এটা সহায়ক হবে বলে আপনি মনে করছেন। জনাব রাশেদ, আমিও আপনার কাছে সেম জিনিসটাই জানাতে চাচ্ছি, যে আমরা দুজনেই বয়সে তরুণ, প্রায় কাছাকাছি বয়সের। আপনার চোখেও কিরকম দেখেন আর কি জিনিসটা, আগামীর রাষ্ট্রটা কিভাবে মানে আপনারা যে বয়সে, দেখেন, এই বয়সের এর কাছে মানে আপনাদের কাছ থেকে আপনি আসলে সামনে যাবেন, আপনারা ভোটারও হচ্ছেন, তো মানে আপনারা কিভাবে দেখেন? আমাদের এই যে আমরা একটা রাষ্ট্র দেখে আসছি, আমরা আসলে পুরানটাও দেখছি, নতুনটাও দেখবো আশা করতেছি। আপনারা আসলে কিভাবে চান সামনের রাষ্ট্রটা? দেখেন, রাষ্ট্রযন্ত্রগুলি কিভাবে কাজ করতে চান আর যে আচ্ছা, করবে এভাবে? জি, সব ধন্যবাদ। জি, দেখেন, ৭১ স্বাধীনতার পরে জি, অনেক রাজনৈতিক ব্যক্তি আসছে, দল আসছে, হ্যাঁ, জি, দেশে শাসনও করে গেল। জি, তো স্বাধীনতার অলমোস্ট ৫৪ বছর, হ্যাঁ, পেরিয়ে জি, গেল। আমরা সত্যি বলতে অনেক পিছিয়ে। জি, আমরা সব দিক দিয়ে অনেক পিছিয়ে। আপনি যদি মনে করেন শিক্ষা, স্বাস্থ্য, এভরি খাতে, আমি কয়টা বলবো,
এভরি খাতে আমরা অনেক পিছিয়ে। জি, আমরা অনেক পিছিয়ে। আমাদেরকে যদি এই যে পৃথিবী অনেক এগিয়ে গেছে, অনেক, আমরা যারা প্রবাসী আছি আমরা দেখছি সব, মানে দুনিয়া কোথায় আর আমরা বাংলাদেশ আমরা কোথায়, জি, তাই না? অনেক কাজ জি, বাকি, অনেক কাজ প্রতিটা ক্ষেত্রে আমাদের অনেক কাজ বাকি আছে। সামনে যেই সরকার আসুক না কেন, যেই সরকার আসুক না কেন, আমাদের উচিত হবে, সরকারের উচিত হবে যাতে শিক্ষা খাতে, যাতে আমি আমি যেটা মনে করি, শিক্ষা এবং অর্থনীতি, শিক্ষা অর্থনীতি আর আমাদের চিন্তাধারাও চেঞ্জ করতে হবে। এটা কিন্তু সত্য কথা, আমাদের জি, অনেক চিন্তাধারা চেঞ্জ করতে হবে শিক্ষা খাতে, স্পেশালি শিক্ষা খাতে। আর মানুষের মানুষের অর্থনৈতিক অবস্থানটা চেঞ্জ করা। মানুষের, জি, দেখেন, মানুষের শিক্ষা আর অর্থনৈতিক অবস্থা যখন চেঞ্জ হয়, জি, স্বাভাবিকভাবে জি, স্বাভাবিকভাবে সমাজ, পরিবার সবকিছু অটোমেটিকলি চেঞ্জ দেখতে পাবে। আগামী সরকার যে আসুক, তার উচিত হবে আপনার শিক্ষাটা যেন, শিক্ষা আর অর্থনীতির ক্ষেত্রে যাতে উনি, মানে ওই সরকার যাতে একটু বেশি বেশি ফোকাস করে, সেক্ষেত্রে হয়। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস আরেকটা, আইন জি, শৃঙ্খলা। জি, আইন শৃঙ্খলা বাংলাদেশের বর্তমানে, হ্যাঁ হয়তো বর্তমানে এখন সামনে একটা নির্বাচন, সবকিছু মিলে একটা আপনার হয় না যে একটা পরিস্থিতি ছিল, সে সময় একটা ভঙ্গুর পরিস্থিতি ছিল, সবকিছু তো মনে করেন সবকিছু একটু নতুন ভাবে বোঝাতে হয়তো একটু সময় লাগছে। কিন্তু আইন শৃঙ্খলার প্রতি আরো আরো স্ট্রং হতে হবে সবাইকে, যে সরকারকে। বিচার ব্যবস্থাটা আরো 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 সহজ করতে হবে, বিচার ব্যবস্থাটা আরো সহজ করতে হবে। মানুষ যাতে আপনার, যার প্রতি অন্যায় হয়েছে, সে যেন ঠিক মতো, সে যে বিচার ব্যবস্থা যাতে ঠিক থাকে মতো। জি। বিচার ব্যবস্থার কথা যেহেতু বললেন, আমি জাস্ট আপনাকে একটা জিনিস এড করতে চাই। যখন আপনি জানেন এখন বিচার ব্যবস্থা আলাদা, আলাদাভাবে ফাংশন করতেছে হুম, বা কাজ করতেছে যেভাবে বলি। তার একটা নেগেটিভ ইমপ্যাক্ট ও কিন্তু আমরা দেখতে পাইছি রিসেন্টলি, যেটা হচ্ছে যে সরকারের যেহেতু হস্তক্ষেপ নাই বিচার ব্যবস্থার উপরে, অনেক মানে দুর্ধর্ষ সন্ত্রাসীরাও কিন্তু এখন কোর্ট থেকে মানে জামিন নিয়ে বের হয়ে যাচ্ছে। যেটা আগে বা আমরা দেখছি যে একটা গভর্নমেন্ট যদি প্রভাব বিস্তার করে, মানে নির্দিষ্ট কাউকে সে ইচ্ছা করলেই, মানে তার বিচারিক আম ইয়াতে যাই থাকতো, মা মা সে ইচ্ছা করলে সরকার চাইলেই তাকে আটকে রাখতে পারত। কিন্তু এখন যেটা হুম, মা মা যেটা গভর্নমেন্ট থেকেই বলতেছে, যে আমাদের আইন উপদেষ্টা বলেছেন যে আসলে তারা এখন ইন্টারফেয়ার করতেছে না বিচার ব্যবস্থার উপরে। এখন তার অধীনে নাই বিচার ব্যবস্থাটা। বিচার ব্যবস্থা হুম, স্বাধীন হওয়ার কারণে প্রায় ৮৫০ লোক জামিন নিয়ে নিছেন, যেগুলো আসলে গভর্নমেন্ট থেকে কনসার্ন করা হয়েছে জিনিসটাকে, যে তারা উদ্বিগ্ন যে এত লোক, এর মধ্যে অনেক দুর্ধর্ষ সন্ত্রাসীও আছে, যারা জামিন পেয়ে গেছেন। তো এখন এই বিচার ব্যবস্থার স্বাধীনতার ক্ষেত্রে তো আমরা একটা খুব খারাপ একটা উদাহরণ দেখলাম আ শহীদ শরীফ ওসমান হাদির ক্ষেত্রেও, যে তাকে যারা সন্দেহভাজন যে আছে, তাকে যে ম্যা যে গুলি করছে শরীফ ওসমান হাদিকে, সেও মানে এই সময়টাতে জামিন নিয়ে বেরিয়ে গেছিল। কারণ তাকেও অস্ত্রসহ গ্রেফতার করা হয়েছিল। এখন এই জিনিসটা আসলে আমরা কিভাবে সলিউশন করব? কারণ আমরা দেখতেছি আইনজীবীরা, বড়, বড় আইনজীবীরা তারাও তাদের এসব সন্ত্রাসীর পক্ষে হয়ে লড়তেছে। বিচারকরাও অনেক ভালো লোক, মানে দেখা গেছিল বিনা কারণে জেলে আছে, আবার সন্ত্রাসীরা বের হয়ে যাচ্ছে। মানে বিচার ব্যবস্থার স্বাধীনতার কথা তো আমরা বলতেছি। আসলে আমার কোয়েশ্চেন একটু বড় হয়ে গেল মনে হয়। জাস্ট আমি আপনাকে বোঝানোর জন্য, বাট আসলে আমরা দেখেন স্বাধীনতার কথা দেখেন বলতেছি, আসলে স্বাধীনতা মানে আমরা যদি পাই স্বাধীনতাটা, এটা আসলে কিভাবে কাজে লাগাবো বা স্বাধীন আমার মানে এই বোধগম্য না যে, হচ্ছে না। হ্যাঁ ভাইয়া, একটু আইনের জি, সেবা পাওয়া, আইনের সেবা পাওয়া সবারই অধিকার, সে ক্রিমিনাল হোক, সে ভালো মানুষই হোক। জি, হ্যাঁ, কিন্তু কথা হচ্ছে এখন, আইন আইন ব্যবস্থা যদি, বাংলাদেশের আইন ব্যবস্থা যদি আসলেই ভালো হয়, ঠিক আছে, জি, যে ক্রিমিনাল হোক, ক্রিমিনাল সে সাজা পাবে, জি, এবং সেটা নিশ্চিত করতেই হবে। সেটা জি, এই বিচার বিভাগটা স্বাধীন হোক, আইনের প্রতিষ্ঠাটা করতে হবে। আপনি স্বাধীনতা দেন না দেন সেটা আমি আসলে ওই বিষয়ে আমি আমি যাচ্ছি না।
ঠিক আছে, সেটা আচ্ছা, সরকারের ইন্টারফেয়ার থাকুক বা না থাকুক, আমি জি, আমি বলতে চাচ্ছি আইনের আওতায় ক্রিমিনালদেরকে আনতেই হবে। না জি, হলে দেখেন আজকে হাদি, কালকে হয়তো বা অন্য কেউ হবে। এই ছেলে আল্লাহ জি, না করুক, হ্যাঁ, জি, এখন তারেক জিয়াও আপনার বাংলাদেশে আসছেন, জি, আমাদের জন্য মানে অনেক বড় একটা উনি নেতা, সত্যি কথা। জি, হ্যাঁ, এটা আপনি স্বীকার করেন না করেন, এটা সত্যি কথা। জি, উনার জি, উপরেও যে আপনার এই মানে কোনো কিছু যে মানে আঘাত আসবে না, সেটার গ্যারান্টিও কে দিবে, জি, তাই না? জি, দেখেন বিচার বিভাগ যদি, বিচার ব্যবস্থা যদি ক্রিমিনালরা যদি সত্যিকারের অর্থেই আপনার যখন শাস্তি পাবে, তখন জি, অটোমেটিকলি মানুষ ক্রাইম করতে আপনার ভয় পাবে। এটা নর্মাল, জি, এটা নর্মাল। জি, তো এটাই আমার। জি। ধন্যবাদ। স্বামী, আমি আপনার কাছেও একটু জানতে চাচ্ছিলাম যে আসলে যে আমি যেটা বললেন যে শিক্ষা, জি, অর্থনীতি এবং ধন্যবাদ। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর আমি যেটা আপনি হয়তো শুনেছেন যে মানে জি। সেম বিষয়টা আমি আপনার কাছ থেকে যদি জানতে চাই আসলে আপনি কিভাবে দেখেন জিনিসটা? ধন্যবাদ। বিচার বিভাগের স্বাধীনতা পাওয়া সেটা আমাদের অবশ্যই একটা বড় অর্জন আমাদের দেশের জন্য। জি, কারণ অতীতে আমরা দেখেছি যে বিচার বিভাগের উপর আ নগ্ন হস্তক্ষেপ সরকার বরাবরই করে আসছিল। এবং জি, শুধু সরকার না, আ বিভিন্ন যার হাতে ক্ষমতা থাকে সেই দেখে গেছে যে তার ক্ষমতা বলে হস্তক্ষেপ জি, করত। তো জি, সেদিক থেকে বিচার বিভাগের আ আ স্বাধীনতা পাওয়া সেটাতে আমি সাধুবাদ জানাই। কিন্তু আমি এটা চাই আ বিচার বিভাগ বিচার বিভাগ হোক বা যেকোনো প্রতিষ্ঠানই হোক, সেটার একটা জবাবদিহিতার সুযোগ থাকবে। জবাবদিহিতার ব্যবস্থা থাকবে। যেখানে আ যারা বিচারপতি থেকে শুরু করে বিভিন্ন আইনজীবী বা য যত বড় পজিশনের লোকই হোক না কেন, তাদের জবাবদিহিতার ব্যবস্থা থাকতে হবে। এবং এই জবাবদিহিতার মাধ্যমে আমাদের এটা নিশ্চিত করতে হবে যে প্রত্যেকটা আ সেক্টর স্বচ্ছ এবং বিচার বিভাগের প্রত্যেকটা আ স্টেপ স্বচ্ছ উপায়ে করা হয়েছে এবং যারা এই জামিনের ব্যবস্থা করেছে, যারা জামিনের পেছনে ছিল, তাদেরকেও জবাবদিহির আওতায় নিয়ে আসতে হবে। সো যখন একটা অপরাধ ঘট ঘটলো, তখন এটার পিছনে জি, আ সব হ্যালো, লাইনে আছেন সবাই? জি, সামি বলেন, শুনতেছি আমরা। জি, শুনতে জি, পাচ্ছেন জি, জি, আমি শুনতে বলেন। পাচ্ছি। জি, জি। আমি শুনতে পাচ্ছি, বলেন। তো যখন একটা ঘটনা ঘটলো, হাদির এই ঘটনাটা ঘটার পর তখন সবার টনক নড়ল যে বিচার বিভাগের এই স্বাধীনতাতে আমরা হস্তক্ষেপ করতে পারতেছি না। তো হস্তক্ষেপ করতে পারতেছি না যখন, তখন অন্য উপায় বের করেন। জবাবদিহিতার ব্যবস্থা করেন। আপনারা জি, আ যেই আ আমাদের যে আইনমন্ত্রী সে সরাসরি বলল যে আ এটা এখন স্বাধীন, সেখানে সে হস্তক্ষেপ করতে পারবে না। ওকে জি, ফাইন, দ্যাটস ফাইন। হস্তক্ষেপ করতে না পারুক। আমরা চাই না হস্তক্ষেপ করুক। কিন্তু জবাবদিহিতার ব্যবস্থা করুক। যারা জি, জামিনের ব্যবস্থা করেছিল তাদেরকে জবাবদিহিতার আওতায় নিয়ে আসুক। তা আমরা জি, আমরা শুনতে চাই জনগণের কাছে এই জবাবদিহিতা উন্মুক্ত থাকুক। আমরা চাই সবকিছু স্বচ্ছভাবে হোক। এবং একটা স্বাধীন রাষ্ট্রের আ অন্যতম মূল ভিত্তি হচ্ছে ন্যায় বিচার। ন্যায় বিচার জি, যখন আপনি নিশ্চিত করতে না পারবেন, তখন সেই রাষ্ট্র থাকে না। তো জি, বাংলাদেশের এখন বর্তমান সিচুয়েশন এ এই ন্যায় বিচার প্রতিষ্ঠা করা মানে ফরজে কিফায়া যেটাকে আমরা জি, বলি, এটা জি, এখন মানে করতেই হবে। এটা যদি না করেন জি, আ আমরা কেউই আ মানে সুরক্ষিত থাকবো না। জি, সো আমি মনে করি যে বিচার বিভাগের স্বাধীনতা পাওয়া জরুরি। কিন্তু সেই সাথে এটাও জরুরি যত বড় প্রতিষ্ঠানই হোক না কেন জবাবদিহিতার আওতায় তারা থাকবে। জি। ধন্যবাদ আ আসফার আলম। আমি আ যদি আপনার কাছে জানতে চাই, আপনি একজন প্রবাসী। প্রবাসী হিসাবে আপনি আগামী নির্বাচিত সরকার যেই আসে তার কাছ থেকে কি আশা করেন আরকি? এজ এ প্রবাসী হিসাবে? আচ্ছা, ধন্যবাদ। প্রবাসীদের জন্য কি, কি হওয়া উচিত আপনি মনে করেন? অনেক ধন্যবাদ। আ প্রথমত আমি বলতে চাই বাংলাদেশের আ অর্থনীতিতে বিশাল বড় একটা অ অংশ হচ্ছে রেমিটেন্স। রেমিটেন্স জি, থেকে আসে এবং জি, এইটার আ এই রেমিটেন্স এর পেছনে যারা এই আ
প্রায় ১ কোটির কাছাকাছি সংখ্যক প্রবাসী। তাদেরকে না আমি আমার প্রায় প্রায় অন্তঃস্থল দুই থেকে প্রায় ২ কোটি। ২ কোটি? আচ্ছা, আচ্ছা, জি, ঠিক আছে। আমি দুঃখিত। প্রায় জি, ২ কোটি এই জনসংখ্যা, তাদেরকে আমি আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ ও সাধুবাদ জানাই। আ আমরা ২৪ এর যে আন্দোলন, সেখানে আমরা দেখেছি রেমিটেন্স শাটডাউনে যেভাবে ভূমিকা রেখেছেন আমাদের প্রবাসী যোদ্ধারা। তো জি, এই ১ম বারের মতো তারা বিদেশে থেকেও ভোট দিতে পারছে। সেজন্য আমি সরকারকেও ধন্যবাদ জানাই এমন একটা পদক্ষেপ নেওয়ার জন্য। জি, এবং সেই সাথে আমার আম পরবর্তী সরকারের প্রতি আমার আশা থাকবে এই জি, প্রবাসীদের সুরক্ষার ব্যবস্থা আরো জোরদার করা এবং তাদের যেকোনো প্রকার দুর্যোগ, আ সমস্যা বা যেকোনো আ অনেক প্রবাসীরা আছেন বিভিন্ন সিরিয়াস প্রবলেম এ পড়ছেন। আ জি, বিভিন্ন দেশে তারা নির্যাতনের শিকার হচ্ছেন, গুমেরও শিকার হচ্ছেন শুনলাম কিছুদিন আগে। তো এই জি, বিষয়গুলাতে এই আমি চাই যে আমাদের যে দূতাবাসগুলা তারা খুব দ্রুত রিঅ্যাক্ট করবে এবং তাদের সুরক্ষার ব্যবস্থা করবে। তাদের জন্য আ একটা নির্দিষ্ট আইন থাকবে, যাতে করে তারা বিদেশে থেকেও দেশে আ আইনের সুরক্ষা পায়। এবং জি, আমি একটা জিনিস চাই পরবর্তী সরকারের কাছে, সেটা হচ্ছে প্রবাসীদের পক্ষ থেকে অ্যা সংসদে আমি আ একটা অংশের অংশীদার চাই। সেটা হচ্ছে জি, আমাদের বাংলাদেশে প্রায় ২০ কোটি মানুষ। আম জি, ২০ কোটি মানুষের দেশ। তো জি, এই ২০ কোটি মানুষের জন্য ৩০০ আসন বরাদ্দ থাকে। তো এই ৩০০ জি, আসনের মধ্যে আমি প্রবাসীদের পক্ষ থেকে আ সেই হিসাব যদি করি, অন্তত ২০-২৫ টা আসন পাওয়ার কথা। তো আমি ২০-২৫ টা জি, না, অন্তত ৫ টা আসন আমি চাই প্রবাসীদের পক্ষ জি, থেকে সংসদে এই আসন সুরক্ষিত করা হবে এবং যারা প্রবাসীদের উন্নয়ন, আ ইস স্মার্ট প্র প্র প্রবাসে আ মানে প্রবাসীদের স্মার্ট মাইগ্রেন্ট এ উদ্বুদ্ধ করবে। তাদেরকে জি, আ আ কর্মে দীক্ষিত করে তুলবে এবং হচ্ছে বিভিন্ন আ দেশে তাদের সার্কুলেশন করবে, যেন তারা যোগ্যতা অনুযায়ী বিভিন্ন পদে যেতে পারে খুব ইজিলি। এবং এখানে দালাল চক্রের যে আ সমস্যাটা বাংলাদেশ আ প্রতিনিয়ত যুদ্ধ করছে এই বিষয়টা নিয়ে, এটার একটা সুরাহা করবে। আমি চাই এই বিষয়গুলা আ দ্রুত সমাধান করবে পরবর্তী সরকার। জি। ধন্যবাদ স্বামী। আমি জনাব রাশেদ, আমি আপনার কাছ থেকেও একটু শুনতে চাচ্ছিলাম অ্যাজ এ প্রবাসী হিসাবে আপনি আগামী সরকারের কাছ থেকে কি চান আরকি? কি জিনিসগুলি করা উচিত? আমি আসলে যেটু আপনাকে ইনফর্ম করি, জাস্ট আমরা আসলে এ নিয়ে প্রবাসীদের অধিকার, আ প্রবাসীদের চোখে বাংলাদেশ নিয়ে কয়েকটা মানে অনুষ্ঠান করেছিলাম বিভিন্ন দেশ থেকে। যেটা সামিও বলল, যেটা মা জনাব তাইফুর রহমান শাহ, যিনি ইতালিতে, উনি একজন বিএনপির রাজনীতির সাথে জড়িত। তিনিও সরাসরি জনাব ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে অ্যা আবেদন করেছিলেন, একটা পিটিশন দিয়েছিলেন যে প্রবাসীদের জন্য এই নির্বাচনেই আপার হাউসে বা মানে পিআর পদ্ধতিতে একটা অংশ রাখার জন্য। যদিও এটা আসলে এখনো সম্ভবপর না, যদি ভবিষ্যতে রাজনৈতিক ইয়ারা চিন্তা করে প্রবাসীদের নিয়ে। যদিও বাংলাদেশে রাজনীতিবিদদের প্রবাসীদের নিয়ে একটু চিন্তা কমই। যখন দরকার লাগে তখনই চিন্তা করে। অনেক হুম, কিছুই ছিল আরকি। তো আপনার ইয়াটা বলেন। আমরা আশা করব ভবিষ্যতে এগুলিকে অ্যা আগামী সরকারের কাছে অ্যাড্রেস করার জন্য আরকি। হুম। দেখেন, এই যে ২৪ আ রেমিটেন্স শাটডাউনের ফলেই কিন্তু আপনার যে ফ্যাসিস্ট সরকার জি, নড়ে ওঠে, যেটা সত্যি কথা। আমরা প্রবাসীরাই মানে প্রবাসীরাই প্রত্যেক প্রবাসী বলা যায় যে আমরা জি, আমরা সবসময় যে জুলাই যোদ্ধাদের পাশে ছিলাম। আমরা জি, যেরকম ভাবে পারি আমরা। আমরা তো জি, সরাসরি আর বাংলাদেশে গিয়ে হয়তো আন্দোলনে যোগ দিতে পারি নাই। কিন্তু আমরা মোটামুটি আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে যে যার অবস্থান থেকে আমরা সবসময় চেষ্টা করেছি যে মানে জুলাই যোদ্ধাদের পাশে থাকার জন্য। জি, আমাদেরকে বলা হয় রেমিটেন্স যোদ্ধা। তার জি, মানে আমাদের যুদ্ধ কখনো শেষ হয় না। আমরা জি, যুদ্ধ করেই যাই। জি, তো দেশের অর্থনীতির ক্ষেত্রে হ্যাঁ, আমরা অ্যা কিন্তু অনেক বিরাট একটা ভূমিকা আমাদের প্রবাসীরা বাইরে করে থাকে সবসময়। জি, কিন্তু যে মানে
যে সরকার আছে ইভেনচুয়ালি এই যে 24 এর পরে যে অন্তর্বর্তী সরকারকালীন সরকার উনি মানে অনেক কিছুই মানে প্রতিশ্রুতি দিয়েছিল যে প্রবাসীদের জন্য। জি, কিন্তু আমি আমি রিসেন্টলিও দেখলাম যে এয়ারপোর্টের মধ্যে আপনার অনেক ধরনের হ্যারাসমেন্টের শিকার হচ্ছে। অনেকের ইভেনচুয়ালি সত্যি বলতে লাগেজ তালা ভেঙে জিনিসপত্র চুরি হয়ে যাচ্ছে। এইসব ভিডিও জি, ভাইরাল আমরা দেখেছি। জি, দেখেন একটা প্রবাসী মানে আহ, তার পরিবারের জন্য অনেক কষ্ট করে কিন্তু অনেক কষ্ট জি, করে কেউ 1 বছর 2 বছর পরে পরিবার আপনজনের জন্য মানে কিছু যতটুকু সাধ্য হয় যার যতটুকু সাধ্য হয় এরকম উপহার নিয়ে যায়। দেখেন এখন আপনি যদি যাওয়ার পরে দেখেন আপনার এয়ারপোর্টে সব চুরি হয়ে গেছে, মানে জিনিসটা কেমন লাগবে আপনার, জি, তাই না? জি, এই জি, জিনিসটা এই জিনিসটা এয়ারপোর্টের এই ব্যাপারটা আগে বন্ধ করতে হবে। জি, এই ব্যাপারটা আগে বন্ধ করতে হবে। দ্বিতীয়ত দ্বিতীয়ত দেখুন আমাদের প্রবাসীরা কিন্তু এ, এ, এখানে সবচেয়ে বড় বিষয় হচ্ছে আপনি যখন প্রবাসে থাকবেন আপনার সবচেয়ে বড় বিষয় হচ্ছে আপনার কাগজ, পেপারস। জি, পেপারস আমরা যখন অনেকে আছে এম্বাসিতে গেলাম ওই করে আমরা হ্যারাসমেন্টের শিকার। জি, ঠিক মতো আমাদের সাথে ভালো ব্যবহার করা হয় না, এখন স্টিল এখনো, এটা সত্যি কথা, এখনো হয় না, জি, তাই না? এইসব চেঞ্জ করতে হবে। জি, এইসবগুলো চেঞ্জ করতে হবে। যেই দেশের যে থাকুক ওই দেশের অ্যাম্বাসেডর যিনি থাকবেন মানে যাতে মানে কোনো ধরনের যাতে প্রবলেম পড়লে যাতে উনি সেটা খুব দ্রুতই যেন সমাধান করে দেন। জি। বুঝতে পেরেছি যদিও তো বা আসলে মানে বাংলাদেশের আসলে আমাদের কালচারটা এরকম হয়ে গেছে যারা মা মানে যারা সরকারি সার্ভিসে থাকে আমরা তাদেরকে মহামান্য, মহামতি নানান কিছু বলে সম্বোধন করি। আসলে তারা কিন্তু সরকারি চাকরিজীবী হিসাবে আপনার আমাদের মানে তারা আমাদের সেবক। হ্যাঁ? তারা আমাদেরকে আসলে ওভাবে সম্বোধন করা উচিত। কিন্তু সম্বোধনটা উচিত। আমরাই করি এবং তারা আমাদেরকে চাকর হিসাবেই ট্রিট করে আরকি। আর এখানেও দেখা যায় যে বাংলাদেশে প্রচুর ব্যবসায়ী শ্রেণী যারা আছে তারাও তাদেরকে চাটুকারিতা করার সুযোগ করে দেয়। তারাও যারা একটু প্রতিষ্ঠিত আছে তারাও এই সুযোগটা মানে কাজে লাগায় না আরকি বা বলে না, শুধরায় দেয় না। যদি সবাই শুধরে দেন। মানে এজ এ প্রবাসী যে মানে প্রবাসী হিসাবেই যদি এম এ প্রবাসী তার প্রবাসী পরিচয়টাকেই সে যেই দল হোক, আম যেই মতের হোক, মানে সে যদি প্রবাসী হিসাবেই চিন্তা করত, তাহলে আসলে এই জিনিসটা হতো না, এই চাটুকারিতা হতো না। অনেকে এখনো আমরা দেখি প্রবাসে নানান ব্যবসায়ী যারা আছে হয়তো বাংলাদেশ থেকে এ টাকা পাচার করেও এখানে খুব আ আ রিল্যাক্স মানে হাই-ফাই লাইফ লিড করতেছে। কেউ প্রবাসী অ্যাম্বাসেডররা আবার তাদেরই চাটুকারি করতেছে। আর যারা মাথার ঘাম পায়ে ফেলে মানে শ্রমিক যারা আছি আমরা, আমরা কিন্তু মানে সেই সার্ভিসটা পাচ্ছি না আরকি। কিন্তু এজ এ বাংলাদেশ কনসুলেট সার্ভিস থেকে আসলে ওই সেবাটা আমরাই সবার আগে পাওয়া উচিত ছিল আরকি যারা জেনুইন প্রবাসী। যদিও আমরা ওই চোরদেরকে আর প্রবাসী বলতে রাজি না। তারা চুরি করে এ প্রবাসে অবস্থান কিন্তু তারাই করতেছে। তারাই গিয়ে আগে ভিআইপি এটা হ্যাঁ, পায়। তারা বিবেক হ্যাঁ, এটাই আমাদেরও দুঃখ। আ আমাদেরও উচিত হবে আপনার নতুন প্রবাসে যে আপনাদের জেনারেশনটা আসতেছে, তাদেরও মানে আমার পক্ষ থেকে আমি এটা বলতে পারি কি আমাদেরও উচিত হবে আমরা যখন কনসুলেট সার্ভিস গুলি যাই, আমাদের এট লিস্ট আমাদের কথার ভয়েসটা আমরা বেয়াদবি না করি কিন্তু মানে শক্ত রাখার জন্য আরকি তাদেরকে তাদের দায়িত্বটা যদি মনে করায় দিতে পারি যতটুকু সম্ভব হয় এবং কমিউনিটিতে যদি নতুন যারা আসছে তাদেরকে নিয়ে ওই জিনিসটা শক্তভাবে বলি। কথা বলতে, বলতেই আসলে এইটার সলিউশন হবে, এছাড়া হবে না। হ্যাঁ? আমরা তো আ আ দেখি বা এত আ হয়ে যায় এতদিন ধরে দেখতেছি আরকি ওরা আসলে আমরাই নষ্ট করি। হ্যাঁ? একজন কনসুলেটকে তো মহামান্য বলে মানে এত সম্বোধন করতে, করতে উনি আকাশের উপরে উঠে যায়। তো তার দেখাই কথা বলতে পারা যায় না আরকি। মানে আমরা উনি তো আমাদের মানুষ বলে মনে করেন কিনা মাঝে, মাঝে এটা নিয়ে সন্দেহ হয়।
যাক আমরা আশা করি সামনে আস্তে, আস্তে আমাদের লাস্ট একটা কোয়েশ্চেন যেহেতু আমরা দর্শক বন্ধুরা আমরা এই অনুষ্ঠানটা যখন রেকর্ড করতেছি আজকে ২৫শে ডিসেম্বর। আ আপনারা জানেন ২৫শে ডিসেম্বর জনাব তারেক রহমানও বাংলাদেশে পৌঁছেছেন। আমি আপনাদের ২ জনের কাছেই একটা জিনিস জানতে চাবো, তারেক রহমানের এতদিন পরে বাংলাদেশে পৌঁছানোটা আপনারা কিভাবে দেখেন? এটার ইমপ্যাক্ট টা কিভাবে দেখেন? যদি রাশেদ আপনি যদি একটু বলতেন ১ম এই। হ্যাঁ, আপনাকে ধন্যবাদ। দেখেন, বাংলাদেশ আমার যখন জন্ম যখন বুদ্ধ হইল মানে বুঝতে শিখেছি আরকি। তখন ২ টা দলই আমি নাম শুনতাম। সেটা হচ্ছে একটা হচ্ছে বিএনপি, আরেকটা হচ্ছে ওই আওয়ামী লীগ, যেটা আওয়ামী লীগ। সত্যি কথা। জি, তো তার মানে অর্থাৎ এখনো পর্যন্ত মানে এই বিএনপি দলটাই বাংলাদেশের জন্য অনেক আপনার মানে বাংলাদেশের রাজনীতি যদি আপনি চিন্তা করেন তাহলে বিএনপি ছাড়া আপনি চিন্তা করতে পারবেন না। জি, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে উনি যাই হোক, উনি অনেক জটিলতার কারণে হোক বা উনার জীবনে আমি যতটুকু শুনেছি, আমি তো আসলে জানি না। আমি তো আর ম্যাজিক ম্যান না। হ্যাঁ, আমি যতটুকু শুনেছি, আমি তো আমার প্রশ্ন জাগে মনে যে উনি কেন এখনো পর্যন্ত এই ইসে পড়ে আছে? কেন উনার বাংলাদেশে এখন দরকার উনাকে, উনি আসতেছে না কেন? মানে জি, আমি অনেকজন মানে প্রশ্ন করতাম। অনেকে বলতো যে উনার কিছু হয়তো এই কেউ বলতো উনার জীবনের ঝুঁকি আছে। অনেকেই বলতো আবার কাগজপত্রের ঝামেলা। যাই হোক উনি সব বাধা বিপত্তি দূর করে বাংলাদেশে এসছেন। এখন হ্যাঁ, বাংলাদেশে এখন আমি আশা করি সেটা হচ্ছে বাংলাদেশে এখন হিউজ একটা পরিবর্তন আসতে চলছে। আমি যেটা জি, বিশ্বাসী। জি। আমি বেশি ইনশাআল্লাহ। বিশ্বাসী। উনি জি, সবসময় মানে এই তরুণদেরকে, তরুণদের ইচ্ছাকে উনি কিন্তু প্রায়োরিটি দেয়। উনার বক্তব্যগুলো আপনারা শুনলে আপনারা হয়তো বুঝবেন সেটা। জি, এখন আশাবাদী ইনশাআল্লাহ হয়তো বাংলাদেশের সামনে অনেক ভালো কিছু অপেক্ষা করতেছে। জি। আ আল্লাহ সামি আল্লাহ সবসময় ভালো রাখুক সে দোয়াটা করি। জি, এখন দোয়া করবেন সবাই। জি। ইনশাআল্লাহ সামি আপনি যদি একটু বলতেন, আপনি আসলে আপনার চোখে কেমন দেখেন? আচ্ছা, আ তারেক রহমানের দেশে ফিরে আসা দীর্ঘ ১৭ বছর পর আ সেটা আমি খুবই পজিটিভ ভাবে দেখি এবং সেটাও আমাদের যে ২৪শে জুলাই গণ-অভ্যুত্থানের একটা বড় অর্জন। তো যদি জুলাই গণ-অভ্যুত্থান না হতো, উনার হয়তো আর কখনোই দেশে ফিরে আসা হতো না। সো জি, সেদিক থেকে আমি আমি আশা করব যে আ তারেক রহমান দেশে ফিরে আসাতে মানুষ যে স্বপ্নটা দেখছে আ সেই স্বপ্নটা আ মানে বাস্তবায়ন করার জন্য উনি সচেষ্ট হবেন এবং আ প্রায় ২,০০০ শহীদ এবং আ হাজার, হাজার মানুষের যারা পঙ্গুত্ব বরণ করেছেন, তাদের যে আকাঙ্খাটা উনি এসে বোঝার চেষ্টা করবেন, সেটা আমি আ আশা করব। উনার কাছে আমি সেই আশা রাখি এবং অবশ্যই বিএনপি একটা বড় দল। আ বড় দলের কাছে বড় প্রত্যাশা মানুষের থাকে। তো সেদিক থেকে আ আমি এটাও আশা করব যে বিএনপি তাদের নতুন নেতৃত্বদের সামনে নিয়ে আসার পথে সচেষ্ট হবে। কারণ প্রবীণরা এতদিন চেষ্টা করেছেন, আমাদের পথ দেখিয়েছেন। কিন্তু সফল করেছেন তরুণরাই। এই জিনিসটা ভুলে গেলে চলবে না এবং এই জিনিসটাকে স্বীকৃত দিতে হবে। সো আ এই নতুন তরুণদের রাজনীতিতে নিয়ে আসার জন্য যদি তারা ভূমিকা রাখতে সচেষ্ট হয়, সেটা আ সকলের জন্যই মঙ্গলজনক হবে এবং বিশেষ করে বাংলাদেশের জন্য। তো তারেক জিয়ার দেশে ফিরে আসাটা আমি একটা আ জুলাই গণঅভ্যুত্থানের একটা অর্জন বলে মনে করি। তো সেদিক থেকে উনার কাছে আমরা এই প্রত্যাশা ব্যক্ত রাখি যে উনি শহীদদের মূল্যায়ন করবেন। জি, ধন্যবাদ আপনাদের ২ জনকে। আমরাও আশা করি আসলে বাংলাদেশের আজকে আমরাও গণতন্ত্রের পথে উত্তরণের একটি নতুন দিগন্ত যদি আমি বলি, সূচনা হয়েছে। জনাব তারেক রহমান অনেকদিন পরে আমরাও যখন স্টুডেন্ট তখন উনাকে দেখেছিলাম লাস্ট যশোরে। এখন উনি বাংলাদেশে গিয়েছেন। অ্যা গত ১৭-১৮ বছরে তার এবং তার পরিবারের উপরেও অনেক অত্যাচার হয়েছে। তারাও ভিকটিম। এই ২৪ এ উনি আজকে উনার ১ম ভাষণেই ২৪ এর প্রতি উনার
যে শ্রদ্ধা উনি দেখিয়েছেন উনার ভাষণে, ছোট্ট ভাষণে সবকিছুই মানে আমরা বিএনপি বা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অন্যান্য নেতাদের কথা অনেক সময় অনেক কথাই শুনি। তাদের কথা যাই হোক, যদি আমরা জাতীয়তাবাদী দলের প্রধান হিসেবে, বর্তমান প্রধান হিসেবে তারেক জিয়াকে যদি চিন্তা করি, তার কথার ভিতরে অনেক কিছুই ছিল। উনি ৭১ থেকে শুরু করে ২৪ পর্যন্ত সবাইকে সমান গুরুত্বই দিয়েছেন এবং এটা স্বীকার করেছেন, ধন্যবাদ দিয়েছেন এবং উনি উনার নতুন প্ল্যানের কথাও বলেছেন। হয়তো উনি প্ল্যানটা খুব আ আ নিকট ভবিষ্যতেই উনি উনার প্ল্যান গুলি মানুষের সামনে তুলে ধরবেন আরকি। উনি আজকে শক্তভাবেই বলেছেন, "We have a plan." তো আমরাও আশা করব উনার যে প্ল্যান গণমানুষের জন্য হবে, বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য হবে। সবার আগে বাংলাদেশটাই আমরা চিন্তা করতে চাই। দলমত নির্বিশেষে সবার আগে বাংলাদেশ যেই দলের হোক, তার সবার মধ্যেই যাতে মানুষের চিন্তার মধ্যেই যাতে থাকে, বাংলাদেশের স্বার্থটা যদি আমরা আগে চিন্তা করি, তাহলে ইনশাআল্লাহ আমরা বাংলাদেশী হিসাবে অ্যা আস্তে, আস্তে এগিয়ে যাবো আরকি। সবাই স সবাই যদি সতর্ক থাকি, উনি এটাও অ্যাড্রেস করেছেন, সবাই যদি উচ্ছৃঙ্খল না হয়ে উঠি, শান্ত থাকার জন্য বলেছেন, মাথা ঠান্ডা রেখে। আশা করি ইনশাআল্লাহ আমরা সামনের দিকে এগিয়ে যাবো। ধন্যবাদ আপনাদের ২ জনকেই আমাকে সময় দেওয়ার জন্য। আ ধন্যবাদ আসপারুল আলম এবং ধন্যবাদ সাইফুদ্দিন রাশেদ। আপনারা আমার অনুষ্ঠানে সময় দেওয়ার জন্য আপনাদের আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আবারও। দর্শক বন্ধুরা, আজকে আমরা ২৫শে ডিসেম্বর অনুষ্ঠানটা রেকর্ড করেছি। আপনারা ইনশাআল্লাহ দেখতে পারবেন আগামী শনিবার ২৭শে ডিসেম্বর। ইউরোপীয় সময় সন্ধ্যা ৬টা, বাংলাদেশ সময় রাত ১১টায়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সবাই ভালো ধন্যবাদ থাকবেন। সবাই। আসসালামু আলাইকুম।